আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আল্লাহর মেহেরবানিতে সবাই ভালো আছো। আজকে রাজ মেথড ক্লাসে সবাইকে স্বাগতম। নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত অষ্টম অধ্যায় ত্রিকোণমিতির উপর আমরা দ্বিতীয় বেসিক ক্লাস করতেছি। তোমরা মনোযোগ দিয়ে এই ক্লাসটা শোনো। এই ক্লাসের পূর্বেও আমরা এই অধ্যায়ের উপর এর আগে একটা বেসিক ক্লাস নিয়েছি। আজকে আবার আমরা আরেকটা ক্লাস নিব ইনশাল্লাহ। সবাই একটু মনোযোগ দিয়ে আমার ক্লাসটা দেখো। তো বন্ধুরা, আজকে আমরা শিখব কোন পরিমাপের একক। আমরা তো জানি কোনো জিনিস মাপার জন্য, যে কোনো জিনিস মাপার জন্য তার এককের প্রয়োজন হয়। যেরকম ভাবে দূরত্ব পরিমাপের জন্য আমরা মিটার, বা ওজন পরিমাপের জন্য কিলোগ্রাম, সময় নির্ণয়ের জন্য আমরা সেকেন্ড, এই ধরনের একক ব্যবহার করে থাকি। ঠিক এই গণিতে কোন পরিমাপেরও কয়েকটা একক ব্যবহার করা হয়। তো আমরা সেই এককগুলো সম্পর্কে আজকে এই ক্লাস থেকে জানতে পারবো। তো বন্ধুরা, কোন পরিমাপের একক, তিনটি পদ্ধতিতে কোন পরিমাপের একক প্রকাশ করা হয়, কিন্তু আমাদের এই নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ে কোন পরিমাপের একক এখানে দুইটা উল্লেখ করা আছে। একটা হচ্ছে ষাটমূলক পদ্ধতি আর একটা আছে বৃত্তীয় পদ্ধতি। যদিও 3 নম্বর পদ্ধতি যে শতমূলক বা গ্রেডিয়েন্ট সিস্টেমটা এখানে নেই এই পাঠ্য বইয়ে। যখন তোমরা আবার ইন্টারমিডিয়েট অর্থাৎ উপরের ক্লাসে উঠবে তখন ওই পদ্ধতি সম্পর্কে ধারণা নিতে পারবে। কিন্তু আজকে আমরা আলোচনা করব শুধু কি কি পদ্ধতি। একটা হচ্ছে ষাটমূলক পদ্ধতি, যাকে ইংলিশে বলে সেক্সাডেসিমাল সিস্টেম। আরেকটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি, যাকে ইংলিশে বলে সার্কুলার সিস্টেম। তাহলে বন্ধুরা, কোন পরিমাপের একক আমাদের বর্তমানে নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ে কয়টা পদ্ধতি? দুইটি পদ্ধতি। একটা হচ্ছে ষাটমূলক পদ্ধতি, আরেকটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। এই দুটা পদ্ধতি আমাদের জানতে হবে। তো প্রথমে আমরা ষাটমূলক পদ্ধতিটা কি এ সম্পর্কে ধারণা নিব। তো বন্ধুরা, ষাটমূলক পদ্ধতিতে আমরা সমকোণকে ষাটমূলক পদ্ধতিতে সমকোণকে কোন পরিমাপের একক ধরব। যেমন এখানে দুটো অক্ষ, একটা হচ্ছে এক্স ও এক্স ড্যাশ, আরেকটা হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ। এই দুইটা অক্ষ ও বিন্দুতে ছেদ করে এখানে চারটা চতুর্ভাগ তৈরি করছে, এবং প্রত্যেকটা চতুর্ভাগ এখানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তো বন্ধুরা, আমরা কি বললাম? আমরা বললাম যে ষাটমূলক পদ্ধতিতে এক সমকোণকে কোন পরিমাপের একক ধরা হয়। এক সমকোণ মানে কত ডিগ্রি? তাহলে এক সমকোণ সমান 90 ডিগ্রি। এই এক সমকোণকে ষাটমূলক পদ্ধতিতে কোন পরিমাপের স্ট্যান্ডার্ড বা একক হিসেবে ধরা হয়। এখন বন্ধুরা, এই যে ভাগটা, এই চতুর্ভাগটা এখানে এক সমকোণ, দ্যাট ইজ 90 ডিগ্রি। এই 90 ডিগ্রিকে যদি আমরা সমান 90 ভাগ করি, কয়বার? সমান 90 ভাগ করি এই গড়টাকে। এভাবে যদি সাপোজ আমি দেখাচ্ছি এরকম সমান 90 ভাগ, যদিও এখানে টোটাল 90 ভাগ দেখানো যাবে না, তো আমরা বুঝে নিলাম যে এই 90 ডিগ্রিকে আমরা কি করলাম? সমান 90 ভাগ করলাম। তাহলে এক ভাগ সমান হবে 1 ডিগ্রি। এখন সেই 1 ডিগ্রিকে যদি আবার আমরা
1 ডিগ্রিকে যদি আমরা আবার সমান 60 ভাগ করি, কয় ভাগ? 60 ভাগ, তাহলে ওই 60 ভাগের 1 ভাগ হবে 1 মিনিট। কি হবে? 1 মিনিট। এখন সেই 1 মিনিটকে আবার আমরা সমান 60 ভাগ করব। কয় ভাগ? 60 ভাগ। তাহলে 1 মিনিটকে যদি সমান 60 ভাগ করি, ওই 60 ভাগের 1 ভাগ হবে 1 সেকেন্ড। এখানে দুইটা টান দিয়ে আমরা সেকেন্ড ডিফাইন করি আর একটা টান দিয়ে মিনিট ডিফাইন করি। যদিও এই একটা টান দিয়ে আবার ফুট প্রকাশ করে, আবার একটা টান দিয়ে মিনিটও প্রকাশ করে। এখানে দুইটি টান দিয়ে আমরা সেকেন্ড প্রকাশ করি, আবার গণিতে আমাদের ইঞ্চি প্রকাশ করে। তো আমরা এখানে এক টান দিয়ে বলবো যে এটা মিনিট আর এটা সেকেন্ড। তো বন্ধুরা একটু খেয়াল করো যে এখানে যদি আমরা এই গড়টাকে যদি আমরা 90 ভাগ করি, 90 ডিগ্রিকে যদি সমান 90 ভাগ করি, তাহলে একটা ভাগ কিন্তু অনেক ছোট হয়ে যায়, অনেক ছোট। এখানে 90টা ভাগ করলে একটা ভাগ অনেক ছোট। সেই অনেক ছোট এক ভাগ যা 1 ডিগ্রি, ওই 1 ডিগ্রিকে যদি আমি আবার সমান 60 ভাগ করি, তাহলে ওই 1 ভাগ হবে 1 মিনিট। তাহলে আরো ছোট হয়ে গেল, 1 মিনিটে এসে গেল। এখন সেই 1 মিনিটকে যদি আবার আমরা সমান 60 ভাগ করি, তাহলে 1 ভাগ হবে 1 সেকেন্ড। তাহলে অনেক ছোট, যে এই জিনিসটা আমরা খালি চোখে দেখব না। তো আমরা এই ষাটমূলক পদ্ধতি থেকে আমরা কি শিখলাম? এই কথা থেকে আমরা 3টা ফর্মুলা লিখতে পারি। সেটা হচ্ছে কি, যে 60 সেকেন্ড সমান সমান আমরা লিখতে পারি 1 মিনিট। তারপরে আমরা লিখতে পারি কি, 60 মিনিট 60 মিনিট সমান সমান কি হবে? 1 ডিগ্রি। তারপরে আমরা লিখতে পারি 90 ডিগ্রি সমান সমান 1 সমকোণ। তাহলে বন্ধুরা আমরা এই ষাটমূলক পদ্ধতি থেকে এখানে 3টা সিস্টেম আসলাম, যে আমরা জানি এখান থেকে এই কথাগুলোর প্রেক্ষাপটে আমরা লিখতে পারি 60 সেকেন্ড সমান সমান 1 মিনিট, আবার 60 মিনিট সমান সমান 1 ডিগ্রি, আর 90 ডিগ্রি সমান সমান 1 সমকোণ। এই সিস্টেমটা আমরা ষাটমূলক পদ্ধতি থেকে এই 3টা সিস্টেম আমাদের মনে রাখতে হবে। পরবর্তীতে আমরা যখন প্রবলেমগুলো সলভ করব, তখন এই 3টা সিস্টেম আমাদের অবশ্যই ব্রেনে রাখতে হবে। এখন বৃত্তীয় পদ্ধতি সম্পর্কে ধারণা নেওয়ার পূর্বে আমাদের একটা বিষয় জানতে হবে, সেটা হবে রেডিয়ান কোণ। তো বন্ধুরা এই যে রেডিয়ান কোণটা কি, এই সংজ্ঞাটা আমাদের জানতে হবে। রেডিয়ান কোণ হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ। আমরা এখন কি নিয়ে আলোচনা করব? রেডিয়ান কোণ। বৃত্তীয় পদ্ধতি জানার পূর্বে রেডিয়ান কোণটা আমাদের এর সংজ্ঞাটা জানতে হবে। তো রেডিয়ান কোণ কি? বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ ওই বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে রেডিয়ান কোণ বলে। কি বললাম? আবার একটু মনোযোগ দিয়ে শোনো।
বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ ওই বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় রেডিয়ান কোণ। তো বিষয়টা বোঝার জন্য আমাদের একটা বৃত্ত অঙ্কন করতে হবে। দেখো বন্ধুরা, সাপোজ এই বৃত্তটা, এখানে এই বৃত্তটার মধ্যে একটা বৃত্ত অঙ্কন করতে হলে প্রথমে লাগবে তার সেন্টার, দ্যাট ইজ কেন্দ্র, আর লাগবে তার এই কেন্দ্র থেকে সমান দূরত্ব বজায় রেখে যে বক্ররেখা অঙ্কন করা হয় সেটাই হবে সার্কেল, দ্যাট ইজ বৃত্ত। এখন এই বৃত্তটার মধ্যে আমরা একটা রেডিয়াস নিলাম, দ্যাট ইজ ব্যাসার্ধ নিলাম ওবি। এখন বন্ধুরা, এই ব্যাসার্ধের সমান চাপ আমাদের এই যে ওবি এর সমান করে এখান থেকে একটা চাপ নিলাম, এই যে এতটুকু, তার সমান করে ওবি এর সমান করে, তো এখানে আমরা নাম দিলাম পিবি। তাহলে বন্ধুরা, এখানে পিবি একটা চাপ তৈরি হয়েছে। চাপ মানে কি? ইংলিশে বলে আর্ক, ARC, এটাকে বলা হয় চাপ। তো বন্ধুরা, চাপ বলতে কি বোঝায়? যে পরিধি বক্ররেখাটা বৃত্তের, এই পরিধির খণ্ড খণ্ড অংশগুলোকেই বলা হয় বৃত্তের চাপ, দ্যাট ইজ আর্ক। তাহলে এখানে একটা খণ্ডিত অংশ দেখা যায় পিবি, পরিধির একটা খণ্ডিত অংশ। এই পিবি কে আমরা কি ডিফাইন করব? চাপ। তাহলে এই চাপ দ্বারা কেন্দ্রের মধ্যে একটা কি কোণ তৈরি হলো? এই যে একটা কোণ তৈরি হলো POB। এখন পিবি চাপ যতটুক, ওবি চাপ ততটুক, আমরা সংজ্ঞা কি বললাম? যে ব্যাসার্ধের সমান চাপ, ব্যাসার্ধ যতটুক চাপ ততটুক। তো ব্যাসার্ধের সমান চাপ ওই বৃত্তের কেন্দ্রে যেই কোণ উৎপন্ন করে, এখানে কি কোণ উৎপন্ন করলো? POB। এই কোণটাকে আমরা বলবো রেডিয়ান কোণ। তো বন্ধুরা, এতটুক যদি চাপ হয়, এই যে পরিধির বাকি অংশটুকু, এটাও কিন্তু আরেকটা চাপ। সেজন্য আমরা জানি যে চাপ দুই প্রকার, একটা হচ্ছে অধিচাপ আর একটা হচ্ছে উপচাপ। এখানে উপচাপ হবে ছোট অংশটা, ছোট অংশটা হবে উপচাপ, আর এই বড় অংশটা হবে অধিচাপ। তাহলে এই রেডিয়ান কোণ সম্পর্কে আমাদের ধারণা হয়ে গেল। রেডিয়ান কোণটা কি? বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ ওই বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় রেডিয়ান কোণ। তো বন্ধুরা বলছিলাম যে রেডিয়ান কোণের সংজ্ঞা। তাহলে এখন আমরা যে বৃত্তীয় পদ্ধতি, এই বৃত্তীয় পদ্ধতিতে রেডিয়ান কোণকে কোণ পরিমাপের একক ধরা হয়। তাহলে আমরা দুইটা সিস্টেম জানলাম। ষাটমূলক পদ্ধতিতে সমকোণকে কোণ পরিমাপের একক ধরা হয়। সমকোণ মানে এক সমকোণ, দ্যাট ইজ 90 ডিগ্রি। 90 ডিগ্রিকে সমান 90 ভাগ করলে এক ভাগ সমান হবে 1 ডিগ্রি। 1 ডিগ্রিকে সমান 60 ভাগ করলে এক ভাগ সমান হবে 1 মিনিট। 1 মিনিটকে সমান 60 ভাগ করলে এক ভাগ হবে 1 সেকেন্ড। আর বৃত্তীয় পদ্ধতি জানার পূর্বে আমাদেরকে জানতে হবে রেডিয়ান কোণ কি। আমরা জানলাম বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ ওই বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় রেডিয়ান কোণ। আর বৃত্তীয় পদ্ধতিতে রেডিয়ান কোণকে কোণ পরিমাপের একক হিসেবে কি উল্লেখ করা হয়। তাহলে বন্ধুরা, আমরা এই যে কোণের ডিগ্রি পরিমাপ আর রেডিয়ান পরিমাপ, এই ডিগ্রি এবং রেডিয়ানের সম্পর্ক নির্ণয়ের জন্য বা এই ধরনের সমস্যা আমাদের সমাধান করতে হলে আমাদের কিছু প্রতিজ্ঞা সম্পর্কে ধারণা থাকতে হবে। এই পাঠ্য বইয়ে অনেকগুলি প্রতিজ্ঞা আছে, তার মধ্যে কিছু কিছু প্রতিজ্ঞা আমরা শুধু
মনে রাখবো, আর কিছু কিছু প্রতিজ্ঞা আমরা সেটা প্রমাণ করব। কারণ আমাদের পরীক্ষার জন্য কিছু কিছু প্রতিজ্ঞা আছে যা আমাদের প্রমাণ করতেই হবে, কারণ ওইগুলা পরীক্ষায় অবশ্যই আসে। এর মধ্যে দেখো বন্ধুরা, প্রতিজ্ঞা এক প্রতিজ্ঞায় আমরা কি পাইলাম, যে যে কোনো দুইটি বৃত্তের স্ব পরিধি ও ব্যাসের অনুপাত সমান। তো এখান থেকে আমি একটু ব্যাখ্যায় আসি, যে যে কোনো দুইটি বৃত্তের স্ব পরিধি ও ব্যাসের অনুপাত সমান। পরিধি মানে যাকে যে বক্ররেখাটা আমরা দেখলাম বৃত্তের, এই যে একটা বৃত্ত, এই বৃত্তের এই বক্ররেখাটাকে বলা হয় পরিধি, সারকামফারেন্স, ইংলিশে বলে সারকামফারেন্স। আর ব্যাসটা কি কেন্দ্রগামী, এই যে কেন্দ্র দিয়ে গমনকারী পরিধির দুই প্রান্তকে স্পর্শ করে এরকম রেখাকে বলা হয় ব্যাস বা ডায়ামিটার। এখন আমরা কি বললাম, যে যে কোনো দুইটি বৃত্তের স্ব পরিধি ও ব্যাসের অনুপাত সব সময় সমান, এবং এই সমান মানে কতটুক, একটা ধ্রুব সংখ্যা, যে কোনো বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত সব সময় সমান থাকবে এবং একটা ধ্রুব সংখ্যা আসবে। ওই ধ্রুব সংখ্যাটাকে গ্রিক বর্ণ পাই দ্বারা ডিফাইন করা হয়। কি দ্বারা? পাই। তাহলে দেখো বন্ধুরা, এই যে এই চিহ্নটাকে বলা হয় পাই। এই শব্দটা আসছে গ্রিক শব্দ থেকে, এই বর্ণটা। তো পাই মানে কি? পাই মানে হচ্ছে বৃত্তের পরিধি বাই ওই বৃত্তের ব্যাস। তো বৃত্তের পরিধিকে ইংলিশে বলে কি? সারকামফারেন্স। ওই সারকামফারেন্স থেকে আমরা লিখব সি, আর ব্যাসকে বলা হয় ডায়ামিটার, যার থেকে আসছে ডি। তাহলে বন্ধুরা, পাই সমান সমান সি বাই ডি, অর্থাৎ যে কোনো একটা বৃত্ত যত বড়ই হোক, যেমন পুরা পৃথিবীটাকে যদি আমরা একটা বৃত্ত হিসাব করি বা চিন্তা করি, কল্পনা করি, পুরা পৃথিবীর বৃত্ত, এই পৃথিবীর পরিধিকে, পৃথিবী নামক যে বৃত্ত, এই বৃত্তের পরিধিকে যদি ওই পৃথিবীর ব্যাস দ্বারা ভাগ করি, তাহলে কি বললাম বন্ধুরা, যে যদি টোটাল পৃথিবীটাকে আমরা একটা বৃত্ত হিসেবে বিবেচনা করি, তাহলে বৃত্তের পরিধিকে, অর্থাৎ পৃথিবী নামক যে বৃত্ত, তার পরিধিকে ওই পৃথিবীর ব্যাস দিয়ে ভাগ করলে যে মান আসবে, আর আমাদের যে ছোট্ট একটা চোখ, ওই চোখের পরিধিকে চোখের ব্যাস দিয়ে ভাগ করলেও ঠিক একই মান আসবে। আর সেই মানটা হবে পাই। পায়ের একটা নির্দিষ্ট মান বলতে আমরা পায়ের একটা মান 3.1416 এরকম অসংখ্য সংখ্যা আসে দশমিকের পরে। তো দশমিকের পরে পায়ের মানটা বিভিন্ন রকমের অসংখ্য সংখ্যা আসে, সেজন্যই আমরা পাইকে একটা মূলদ সংখ্যা হিসেবে ডিফাইন করি। পাই কি সংখ্যা? মূলদ সংখ্যা। পাই হচ্ছে অমূলদ সংখ্যা। কারণ অমূলদ সংখ্যা মানে কি? যে দশমিকের পরে অসংখ্য সংখ্যা বারবার আসবে, যাকে পৌনঃপুনিক আকারে প্রকাশ করা যায় না। তাহলে বন্ধুরা, পাই হচ্ছে একটি কি সংখ্যা? অমূলদ, ইরেশনাল নাম্বার। তাহলে আমরা বুঝলাম যে পাই মানে কি? বৃত্তের পরিধি বাই ওই বৃত্তের ব্যাস, অর্থাৎ যে কোনো বৃত্তকে ওই বৃত্তের পরিধিকে ব্যাস দিয়ে ভাগ করলে যে মান আসবে, আবার ছোট বৃত্তের পরিধিকে ছোট বৃত্তের ব্যাস দিয়ে ভাগ করলে ঠিক একই মান আসবে। সেই মানটাকে আমরা গ্রিক বর্ণ পাই দ্বারা ডিফাইন করি। পাইয়ের মান অসংখ্য দশমিকের পরে
এবং বিভিন্ন সংখ্যা বারবার আসে, সেই জন্য পাই একটি অমূলদ সংখ্যা। তবে আমাদের অঙ্ক করার সুবিধার্থে পায়ের একটা আসন্ন মান নেই, দশমিকের পরে 3 ঘর অথবা 4 ঘর, সেটা হচ্ছে 3.1416। এখন এই যে আমরা পাই সমান সমান কি লিখলাম, পরিধি বাই ব্যাস। তো বন্ধুরা, আমরা যদি একটা বৃত্তের ব্যাস, ব্যাস মানে যে কেন্দ্রগামী যে রেখাটা যাবে এবং পরিধি দুই প্রান্তকে স্পর্শ করবে সেটা হবে ব্যাস। আর ব্যাসের অর্ধেককে বলা হয় ব্যাসার্ধ, যাকে আমরা ডিফাইন করি আর দ্বারা। রেডিয়াস, রেডিয়াস থেকে আসছে আর। তো ব্যাসার্ধ যদি আর হয়, ব্যাস হবে কি 2r, কারণ এদিকে একটা আর এদিকে একটা আর, দুইটা আর যোগ করলে হবে ব্যাস, দ্যাট ইজ 2r। তো এখান থেকে আমরা যদি আর আর গুণ করি, পায়ের নিচে মনে মনে এক, একের সাথে বৃত্তের পরিধি গুণ করলে বৃত্তের পরিধি আসবে, বৃত্তের পরিধি সমান সমান হবে পাই ইনটু ব্যাস। তো বন্ধুরা, এখানে ব্যাস কত আছে 2r, দ্যাট ইজ বৃত্তের পরিধি সমান সমান পাই আর ব্যাসের মান হচ্ছে 2r। তাহলে আমরা পেয়ে গেলাম বৃত্তের পরিধি সমান সমান 2πr। এই ফর্মুলাটা আমরা মনে রাখবো যে বৃত্তের পরিধির ফর্মুলা কি 2πr। আচ্ছা, এখন এই গেল আমাদের প্রতিজ্ঞা 1 এর উপর একটু ব্যাখ্যা। তারপরে আসি প্রতিজ্ঞা 2। প্রতিজ্ঞা 2 থেকে আমরা কি লিখতে পারি একটু খেয়াল করো বন্ধুরা। প্রতিজ্ঞা 2 কি? প্রতিজ্ঞা 2 হচ্ছে বৃত্তের কোন চাপের উপর, চাপ তো আমরা বললাম যে পরিধির খন্ড খন্ড অংশগুলোকে বলা হয় চাপ। তাহলে কি বলছে, বৃত্তের কোন চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের সমানুপাতিক। তো আমরা একটা আবার বৃত্ত আঁকলাম, এখানে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, ওবি ব্যাসার্ধ রেডিয়াস, আর পি যে কোনো একটা বিন্দু নিলাম ওই চাপের উপর বা পরিধির উপর। এখন আমরা যদি ও কমা পি যোগ করি তাহলে এখানে একটা কোণ তৈরি হয় পি ও বি। তো বন্ধুরা, এখানে কি বলা আছে, বৃত্তের কোন চাপের উপর, এখানে একটা চাপ পিবি, এই যে চাপটা, এই চাপের উপর দণ্ডায়মান, অর্থাৎ এই চাপের উপর নির্ভর করে আছে কেন্দ্রস্থ কোণ পি ও বি। তাহলে কেন্দ্রস্থ কোণ পি ও বি, কেন্দ্রস্থ কোণ পি ও বি কার সমানুপাতিক হবে? বৃত্তচাপের সমানুপাতিক। এখানে বৃত্তচাপ আছে কি পিবি, তাহলে কোণ পিওবি সমানুপাতিক চাপ পিবি। এই হচ্ছে, অর্থাৎ এখানে প্রতিজ্ঞা 2 এর এই হচ্ছে সমানুপাতিক চিহ্ন। তাহলে বৃত্তের কোন চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের সমানুপাতিক। এখানে কেন্দ্রস্থ কোণ চিত্র থেকে বের করলাম পিওবি, আর চাপ হচ্ছে পিবি, এজন্য আমরা বললাম কেন্দ্রস্থ কোণ পিওবি সমানুপাতিক চাপ পিবি। এ হচ্ছে আমাদের 2 নম্বর প্রতিজ্ঞার উপর একটি ব্যাখ্যা। আর 3 নম্বর প্রতিজ্ঞাটা কি, সেটা হচ্ছে রেডিয়ান কোণ একটি ধ্রুবক কোণ। এই 3 নম্বর প্রতিজ্ঞাটা আমরা পরবর্তী ক্লাসে প্রমাণ করব। তো বন্ধুরা, আজকে আর নয়, থ্যাংক ইউ এভরিবডি।